আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে আলোচনা করব দশম অধ্যায়ের বোর্ড অ্যানালাইসিস নিয়ে। তো দশম অধ্যায়ের বোর্ড অ্যানালাইসিসের যে প্রশ্নগুলো আছে, আমরা বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলোকে একত্রিত করব। আমরা টপিক ওয়াইজ সেগুলোকে মানে একসাথে রেখে তোমাদেরকে বুঝিয়ে দেবো আর কি। তো আমরা শুরুতে যাচ্ছি আমাদের জ্ঞানমূলক যে প্রশ্ন আছে দশম অধ্যায় থেকে, যেগুলো বিভিন্ন বোর্ডে এসেছে বিভিন্ন সময়, এই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। সো টাইপ 1 দেখো কি বলছে, খনিজ কাকে বলে, তারপরে আকরিক কাকে বলে, ম্যাগমা কাকে বলে, খনিজ মল কি। আচ্ছা গেল এগুলো জ্ঞানমূলক প্রশ্ন। আচ্ছা এরপরে আমরা যাচ্ছি ধাতু নিষ্কাশন কাকে বলে। আচ্ছা তার পরবর্তী প্রশ্ন, ক্যালামাইন আকরিকের সংকেত লিখো। ক্যালামাইন আকরিকের সংকেত লিখো। তারপরে বক্সাইটের সংকেত লিখো। তারপরে ওলিয়াম কি অথবা ওলিয়ামের সংকেত লিখো। ভস্মীকরণ কাকে বলে। তারপরে গেল এটা, ভস্মীকরণ কাকে বলে। তারপর আমরা যাচ্ছি আচ্ছা দেন কাঁসায়ের সংযুক্তিটি লিখো। তারপর স্ববিজারণ কি, সংকর ধাতু। আচ্ছা এটা হবে এরকম যে সংকর ধাতু কি। আচ্ছা যাচ্ছি আমরা এর পরবর্তী যেই প্রশ্নগুলো আছে সেখানে। ওকে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। এখানে যেটা বলা হচ্ছে যে ইলেকট্রোপ্লেটিং কাকে বলে, তারপরে ব্রোঞ্জ কি, তারপর তাম্রমল কি, তারপর সুপার হিটেড ওয়াটার কাকে বলে, তারপর নিরোধক কাকে বলে। সো এই মোট 17টা প্রশ্ন সমন্বয়ে আমাদের দশম অধ্যায় জ্ঞানমূলকের যেই টাইপটা আছে বা টাইপ 1 যেটা আছে এটা সাজানো হয়েছে। আমরা এবারে যাব দশম অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন, যেটাকে বলা হয় টাইপ 2, অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা দেখো এখানে কি বলতেছে, এখানে বলতেছে যে সকল খনিজ আকরিক নয় ব্যাখ্যা করো। দেখো প্রশ্নটা কিন্তু কয়েকবার বোর্ডে এসেছে, সবগুলো বোর্ড আমরা একত্রিত করে দিয়েছি যাতে করে তোমরা দেখেই বুঝতে পারো যে না এই কোশ্চেনটা বেশ গুরুত্বপূর্ণ। তার পরবর্তী কোশ্চেন, লেড ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। তারপরে গ্যালেনা লেড গ্যালেনা লেড ধাতুর আকরিক ব্যাখ্যা করো। মানে গ্যালেনা একটা আকরিকের নাম এবং সেই আকরিকটা লেড ধাতুর আকরিক। আচ্ছা পরবর্তী প্রশ্ন যাচ্ছে আমরা 4 নম্বর প্রশ্ন, বক্সাইট এবং গ্যালেনা আকরিক দ্বয়ের মধ্যে তাপজারণ প্রযোজ্য কেন, আকরিকের তাপজারণ প্রযোজ্য কেন ব্যাখ্যা করো। আচ্ছা ওকে দেখো এর পরবর্তী প্রশ্ন, ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। তারপরে লোহায় মরিচা পড়া একটি রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করো। পেঁয়াজ কাটার সময় চোখে জ্বালা করে কেন ব্যাখ্যা করো। সো এগুলো কিন্তু দশম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্ন। আমাদের এই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে এসেছে, তোমরা সাল দেখেই বুঝতে পেরেছো যে প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে আসে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা দেন যাচ্ছি আমরা আমাদের এর পরবর্তী অংশে, গাঢ় সালফিউরিক অ্যাসিড নিরোধক সমীকরণ সহ ব্যাখ্যা করো। আচ্ছা কাদামাটির শুধু অ্যালুমিনিয়ামের খনিজ কিন্তু আকরিক নয় ব্যাখ্যা করো। আচ্ছা তারপরে বলছে লিমোনাইটকে খনিজ ও আকরিক উভয় বলা হয় কেন। তারপরে সোডিয়াম নিষ্কাশনের সময় আকরিকের সাথে সোডিয়াম নিষ্কাশন আকরিকের সাথে ক্যালসিয়াম ক্লোরাইড মেশানো হয় কেন। ওকে গেল এটা। যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্ন, দেখো যে সুপার হিটেড ওয়াটার কি ব্যাখ্যা করো। ওকে সো ক এবং খ এর জন্য আমাদের টাইপ 1 এবং টাইপ 2 সাজানো ছিল, আমরা সেই টাইপ 1 এবং টাইপ 2 বুঝতে পেরেছি আশা করি। তো আমরা এবার কথা বলবো সৃজনশীল নিয়ে। সৃজনশীলের গ এবং ঘ এর জন্য যে পর্বগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো শুরুতেই আমাদের জন্য আসতেছে টাইপ 3। টাইপ 3-তে আমরা টাইটেল দিয়েছি ধাতু নিষ্কাশন। তো তোমরা জানো যে আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু ধাতু নিষ্কাশনই চ্যাপ্টার, মানে ধাতু নিষ্কাশন কীভাবে করতে হয় ইত্যাদি ইত্যাদি। সো আমরা এখন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো দেখো এখানে কি হচ্ছে। আচ্ছা তাহলে এখানে বলতেছে, ফার্স্টে বলছে পি কিউ আর 3টি ধাতব মৌল, ভূত্বকে মৌলগুলোর প্রাপ্তিতার হার ক্রমবর্ধমান। পি মৌলটির পারমাণবিক সংখ্যা 19। তাহলে পি মৌলটা আসলে কে? পি মৌল হচ্ছে পটাশিয়াম। আর যেহেতু বলছে যে ভূত্বকে মৌলগুলোর প্রাপ্তিতার হার ক্রমবর্ধমান, তার মানে কিউ হচ্ছে ক্যালসিয়াম আর হচ্ছে আয়রন, এই যেভাবে আমরা এদেরকে পাই। তো এখন আমার মূল প্রশ্ন হচ্ছে সমীকরণ সহ ধাতুটির, কোন ধাতুটির কিউ মানে ক্যালসিয়াম ধাতুটির নিষ্কাশন বর্ণনা করো। আচ্ছা গেল এটা। সেকেন্ড প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, লিমোনাইট থেকে তাপ দেওয়া হচ্ছে হেমাটাইট এবং পানি পাচ্ছি। তাহলে বলতেছে যে ধাতুর অক্সাইড হতে ধাতু নিষ্কাশন প্রক্রিয়া বর্ণনা করে। এখান থেকে আমরা এফি ধাতু নিষ্কাশন করতে পারবো হেমাটাইট থেকে। আচ্ছা কয়েকটি ধাতব আকরিক নিম্নরূপ, বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক, ক্যালামাইন জিঙ্কের আকরিক আর হেমাটাইট আয়রনের আকরিক। বলতেছে যে 3 নং ধাতু নিষ্কাশনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। হেমাটাইট থেকে কীভাবে ধাতু নিষ্কাশন করা যায় তার বর্ণনা চেয়েছে। আর 1 ও 2 নং আকরিক থেকে ধাতু নিষ্কাশন একই পদ্ধতিতে সম্ভব কিনা যৌক্তিক কারণ সহ বিশ্লেষণ করো। তার মানে বক্সাইট থেকে আর ক্যালামাইন থেকে একই প্রসেসে আমরা ধাতু নিষ্কাশন করতে পারবো কিনা
এটার যৌক্তিক কারণ এখানে বর্ণনা করতে বলা হয়েছে। ওকে, তো আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অংশে। দেখো পরবর্তী অংশে কি বলছে, দেখো যে x 46%, y 8%, z 5%। তাহলে বলছে x ও y এর সমন্বয়ে গঠিত ক্রিয়াশাখার আকরিকটির সাথে ঘনীকরণের সম্পর্ক বর্ণনা করো। তাহলে ফার্স্টে আমাকে আইডেন্টিফাই করতে হবে x কে, y কে, z কে। তো এখান থেকে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে x 46%, তাহলে x কি হবে বলো তো, অক্সিজেন। y 8%, তার মানে y হচ্ছে অ্যালুমিনিয়াম, আর z 5%, তার মানে z হচ্ছে Fe। তাহলে তিনটা মৌল, অক্সিজেন হচ্ছে x, y হচ্ছে অ্যালুমিনিয়াম, z হচ্ছে আয়রন। এখন এখান থেকে যাব আমরা আমাদের বাকি প্রশ্ন। আচ্ছা দেখো বাকি প্রশ্নে কি বলছে, ফার্স্টে বলছে x ও y, তার মানে x অক্সিজেন, y হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। এই অ্যালুমিনিয়াম অক্সাইডের যে ক্লাস, সেই ক্লাস আকার আকরিকটির সাথে ঘনীকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করে। মানে আমরা যে অ্যালুমিনিয়াম অক্সাইডের যে ঘনীকরণ প্রসেস, রাসায়নিক বিক্রিয়া যেই প্রসেসটা, সেই প্রসেসটা এখানে ফলো করব। আর ঘ নাম্বারে কি বলছে দেখো, ঘ নাম্বারে বলতেছে y ও z কে তাদের আকরিক হতে একই পদ্ধতি প্রয়োগ করে নিষ্কাশন করা যাবে কিনা, বিশ্লেষণ করো। তার মানে আমরা y কে ছিল, y ছিল আমাদের আয়রন, আর z কে ছিল না, সরি, y ছিল আমাদের অ্যালুমিনিয়াম আর z ছিল আমাদের আয়রন। তার মানে অ্যালুমিনিয়াম এবং আয়রনকে একই প্রসেসে নিষ্কাশন করা যাবে কিনা, এটা আসলে এখানে আমাকে বর্ণনা করতে বলা হয়েছে। ওকে, সো গেল, আমরা এটা এখান থেকেও তিনটা নিষ্কাশন সম্পর্কে ধারণা পাচ্ছি। আচ্ছা তারপরে যাচ্ছে, দেখো বলতেছে যে রসায়ন ক্লাসে মুসরাত বেগম নিম্নের আকরিক হতে ধাতু নিষ্কাশন পদ্ধতি আলোচনা করলেন। তো ফার্স্ট অফ অল, এক নম্বরে বলতেছে চালকোসাইট, দুই নম্বরে বলতেছে বক্সাইট, আর তিন নম্বরে বলতেছে হেমাটাইট। চালকোসাইট কার আকরিক, কপারের, বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম, হেমাটাইট হচ্ছে আয়রনের। এখন বলছে যে 2 ও 3 আকরিক থেকে ধাতু নিষ্কাশন কৌশল ভিন্ন প্রকৃতির, অ্যালুমিনিয়াম এবং হেমাটাইট থেকে ধাতু নিষ্কাশনটা ভিন্ন ভিন্ন প্রকৃতির ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো অবশ্যই ভিন্ন প্রকৃতির হবে, অ্যালুমিনিয়াম একটা তীব্র সক্রিয় ধাতু, আয়রন একটি মধ্যম মানের সক্রিয় ধাতু, সো এদের আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রসেস কি হবে, ভিন্ন ভিন্ন হবে। যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে। দেখো কি বলতেছে, এক্স মৌলের পারমাণবিক সংখ্যা 13 আর জেড মৌলের পারমাণবিক সংখ্যা 26, তাহলে এটা কি আয়রন, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। বলতেছে আকরিক থেকে এক্স ও জেড মৌলের নিষ্কাশন একই পদ্ধতিতে হবে কি, সমীকরণ সহ বিশ্লেষণ করো। তার মানে আমরা একই প্রক্রিয়া এটা পাবো কিনা, মানে আকরিক থেকে যে ধাতু নিষ্কাশন প্রসেস সেটা একই প্রসেসে হবে কিনা, এটা সমীকরণ সহ আমাকে বর্ণনা করতে বলা হয়েছে। আচ্ছা দেন আমাকে বলতেছে যে আমাদের প্রয়োজনীয় কিছু ধাতু হলো অ্যালুমিনিয়াম, আর গ বলছে আকরিক থেকে উদ্দীপকের 1 নং মৌলটির নিষ্কাশন প্রক্রিয়া সমীকরণ সহ বর্ণনা করে। এখানেও কিন্তু আমাদেরকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনটা মানে নির্ণয় করতে বলেছে আর কি। আচ্ছা তারপরে যাচ্ছি আমরা আমাদের পরের প্রশ্ন। দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস পানি, এটাকে বলা হয় বক্সাইট, আর Fe2O3 3 নম্বর পানি লিমোনাইট। তাহলে একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক আর একটা হচ্ছে আয়রনের আকরিক। বলতেছে 1 ও 2 নং আকরিক থেকে ধাতু নিষ্কাশনের জন্য একই নিষ্কাশন পদ্ধতি ব্যবহার করা সম্ভব কিনা, একই নিষ্কাশন পদ্ধতি ব্যবহার করা সম্ভব নয়, যুক্তি সহ বিশ্লেষণ করে। ইয়েস, যে আমরা জানি যে অ্যালুমিনিয়াম তীব্র সক্রিয় ধাতু, ওর জন্য তড়িৎ বিশ্লেষণ প্রসেস আছে, রাসায়নিক প্রসেস আছে, কিন্তু Fe তো আর তীব্র সক্রিয় ধাতু না, ও মিডিয়াম মানের সক্রিয় ধাতু, সো ওর জন্য চৌম্বকীয় পৃথকীকরণ আছে, কার্বন বিজারণ প্রসেস আছে। আচ্ছা কিউ মৌল হেমাটাইট আর আর মৌল সিন্নাবার। তো দেখো তাহলে সিন্নাবার হচ্ছে মার্কারির আকরিক আর হেমাটাইট হচ্ছে আয়রনের আকরিক। তাহলে এখন আমাকে এখান থেকে যে প্রশ্নটা তারা বলতেছে যে উদ্দীপকের কিউ ও আর ধাতু দুইটির নিষ্কাশন প্রক্রিয়ার ভিন্নতা বিশ্লেষণ করতে, মানে এখান থেকে ধাতু নিষ্কাশন করলে সেইখান থেকে আমি আসলে কি কি ভিন্ন জিনিস পাবো, তো এই ভিন্নতা আমাকে এখানে বর্ণনা করতে বলেছে। আচ্ছা এর যাচ্ছি আমরা এর পরবর্তী কোশ্চেনে। দেখো জিঙ্ক সালফাইড প্লাস অক্সিজেন ইজ ইকুয়ালস টু কি হবে বলতো, ই হচ্ছে অম্লধর্মী, অম্লধর্মী মানে সালফার ডাইঅক্সাইড। তার মানে এখান থেকে পাচ্ছি আমরা জিঙ্ক অক্সাইড, ডি হচ্ছে জিঙ্ক অক্সাইড আর ই হচ্ছে সালফার ডাইঅক্সাইড। অম্লধর্মী, সালফার ডাইঅক্সাইডের মধ্যে অম্লধর্মী আছে। ডি থেকে ধাতু নিষ্কাশন, জিঙ্ক অক্সাইড থেকে ধাতু নিষ্কাশন প্রক্রিয়া বর্ণনা করতে বলা হয়েছে, জিঙ্ক ধাতু নিষ্কাশন। আচ্ছা এবারে এবিসি তিনটে মৌল, বক্সাইট, ক্যালামাইন, গ্যালেনা। আচ্ছা উদ্দীপকের, আচ্ছা এখানে কি বলছে দেখো, এখানে বলতেছে উদ্দীপকের সি মৌলের আকরিকের ঘনীকরণ প্রক্রিয়া বর্ণনা করো। সি মৌলকে বলো তো, সি মৌল হচ্ছে গ্যালেনা, লেড বা গ্যালেনা, এর ঘনীকরণ প্রসেস এখানে বর্ণনা করতে বলা হয়েছে। আর ঘ নাম্বার বলছে উদ্দীপকের এ ও বি মৌলের, তার মানে বক্সাইট ও ক্যালামাইন, তার মানে অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক, এটা কি তুমি এখান থেকে কি একই প্রক্রিয়ায় ধাতু নিষ্কাশন করতে পারবা কিনা, জাস্ট ওইটা তোমাকে এখানে বর্ণনা করতে হবে। আচ্ছা তো আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন। দেখো আচ্ছা ক্যালামাইন জিঙ্কের আকরিক, ক্যালামাইনকে তাপ দিলে কি পাওয়া যায় বলো তো, জিঙ্ক কার্বনেট, আর জিঙ্ক কার্বনেটকে তাপ দিলে কি পাওয়া যায়,
জিঙ্ক অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, তাহলে এক্স কে বলো তো? এক্স হচ্ছে তোমার জিঙ্ক অক্সাইড। এখন বলছে উদ্দীপকের এক্স থেকে এক্স যৌগ হতে বিশুদ্ধ জিঙ্ক ধাতুকে মানে বিশুদ্ধ জিঙ্ক ধাতু কার্বন বিজারণ প্রসেস এ বের করা যায়, ব্যাখ্যা করো। ঘ নাম্বার কোশ্চেন, এটা আমাকে ব্যাখ্যা করতে হবে। আর গ নাম্বার, সমীকরণ সহ কিউ ধাতুটি নিষ্কাশন প্রক্রিয়া বর্ণনা করো। আচ্ছা, তো তাহলে আমাদের তো এখান থেকে আমরা বুঝলাম যে এক্স জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে আমরা ধাতু নিষ্কাশন করতে পারবো, জিঙ্ক ধাতুকে নিষ্কাশন করতে পারবো, এটাই বর্ণনা করছে। সো এই কোশ্চেনটা আসলে এখানে দরকার নাই। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্ন। দেখো 13 নাম্বার, বলছে সংকর ধাতুর উপাদান এক্স এবং ওয়াই, পার্সেন্টেজগুলো দেওয়া আছে। বলতেছে এক্স এবং ওয়াই ধাতু নিষ্কাশন পদ্ধতি ভিন্ন, তো আমাদেরকে এখান থেকে আসলে পার্সেন্টেজগুলো থেকে মৌল শনাক্ত করতে হবে এবং সেখান থেকে আমাদের ধাতু নিষ্কাশন প্রসেস আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, চালকোসাইট, বক্সাইট, ক্যালামাইন। বলতেছে উদ্দীপকের আকরিক 2 এবং আকরিক 3 হতে ধাতু নিষ্কাশন পদ্ধতি কি একই হবে কিনা, মানে বক্সাইট এবং ক্যালামাইন থেকে আমরা সেম প্রসেসে ধাতু নিষ্কাশন করবো কিনা, এটা আসলে বর্ণনা করতে বলা হয়েছে। আচ্ছা, অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, এখান থেকে দেখো কি তৈরি হচ্ছে, এখান থেকে তৈরি হবে 2 অণু অ্যামোনিয়া। ওয়াই কে বলো তো? ওয়াই হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড। তা বলতেছে ওয়াই এবং জিঙ্ক ব্লেন্ড, জিঙ্কের একটা আকরিক, তাহলে ওয়াই এবং জিঙ্ক ব্লেন্ড থেকে ধাতু নিষ্কাশন পদ্ধতি একই হবে কিনা বিশ্লেষণ করো। তো এটাও আসলে জিঙ্ক এবং ক্যালসিয়ামের ধাতু নিষ্কাশন প্রসেস, এটা আসলে আমাকে এখানে জানতে চাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো দৃশ্যপট 2, একটি গুরুত্বপূর্ণ ধাতুর আকরিক হলো বক্সাইট, উদ্দীপকের দৃশ্যপট বি এর আকরিক হতে ধাতু নিষ্কাশন, তার মানে বক্সাইট থেকে যে অ্যালুমিনিয়াম নিষ্কাশন, এখানে সেই বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের কথা বলা হয়েছে। আচ্ছা, আর একটা ধাতু, আচ্ছা আর ধাতু এবং এর আকরিক হচ্ছে বক্সাইট, তাহলে আর আকরিক হতে ধাতু নিষ্কাশন প্রসেস বক্সাইট থেকে, মানে বক্সাইটের আলোচনাটাই আসলে বেশি আসতেছে, বক্সাইটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্ন। দেখো এই ধাতুটি অধিক সক্রিয় এবং প্রকৃতিতে ক্লোরাইড যৌগ হিসেবে বিদ্যমান। এম ও ডি মধ্যমানের শক্তির ধাতু, তাদের আকরিক যথাক্রমে MS, D2O3, 3 অণু পানি। তার মানে অধিক সক্রিয়, তার মানে এখানে কি সোডিয়াম ক্লোরাইড হতে পারে এই ধাতুর ক্ষেত্রে, আর আর হচ্ছে MS জিঙ্ক সালফাইড হতে পারে, আর হচ্ছে কি আছে এখানে হচ্ছে আয়রনের কথা বলা হয়েছে। তাহলে বলতেছে যে MS এবং D2O3, 3 অণু পানি, লিমোনাইটের সংকেত, এটা ডি তে হচ্ছে আয়রন বসবে। এই আকরিকের ঘনীকরণ প্রসেস ব্যাখ্যা করো, মানে দুইটা আকরিকের ঘনীকরণ প্রসেস ব্যাখ্যা করো। এ এবং ডি ধাতু নিষ্কাশনে ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়, বিশ্লেষণ করো। সো এই যেটা বললাম যে সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে ডি হচ্ছে জিঙ্ক সালফাইড, এখান থেকে আমাকে নিষ্কাশন প্রসেস অনুসরণ যেটা করা হয় এটা আসলে বর্ণনা করতে বলা হয়েছে। আচ্ছা, জিঙ্ক ব্লেন্ড ও রুটাইল যথাক্রমে সালফাইড এবং অক্সাইড আকরিক, প্রথম আকরিকটির তাপ জারণে এক্স গ্যাস উৎপন্ন হয়। উদ্দীপকের উভয় আকরিকের ঘনীকরণ প্রসেস একই হবে কিনা বিশ্লেষণ করো। তো দেখো এখান থেকে আমাদের এইগুলো আসলে বর্ণনা করতে হবে। উদ্দীপকের উভয় আকরিকের ঘনীকরণ প্রক্রিয়া, তার মানে কি জিঙ্ক সালফাইড এবং রুটাইল, এখান থেকে আকরিকের ঘনীকরণ প্রসেস আমাকে বর্ণনা করতে বলা হয়েছে। ওকে, তো তাহলে আমাদের টাইপ 3-তে যে প্রশ্নগুলো ছিল ধাতু নিষ্কাশন রিলেটেড, আমরা সেই প্রশ্নগুলো সমাধান করলাম। আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। তো আমরা যাবো এখন নেক্সট পর্বে। তো আমাদের টাইপ 4-এ দেখো, আমরা টাইপ 4-এ যাচ্ছি ধাতু বিশুদ্ধকরণ নিয়ে। মানে এখানে আসলে অনেক সময় হয় ধাতু নিষ্কাশন মানে ধাতু নিষ্কাশন করার পর ধাতুতে কিছু নিষ্কাশিত হওয়ার পরেও কিছু অপদ্রব্য থেকে যায়, সেগুলো কীভাবে বিশুদ্ধ করা যায় ইত্যাদি সম্পর্কে। তাহলে এখানে বলতেছে চালকোসাইট, কপারের একটি আকরিক। তাহলে বলতেছে উদ্দীপকের পি মৌলের বিশুদ্ধকরণ চিত্রসহ বর্ণনা করো, মানে চালকোসাইটের বিশুদ্ধকরণ বর্ণনা করতে বলা হয়েছে। আচ্ছা, গেল এটা। এবারে যাচ্ছি পরবর্তী অংশ। দেখো বলতেছে জিঙ্ক ব্লেন্ডকে অক্সিজেন দিয়ে জিঙ্ক অক্সাইড এবং কি পাওয়া যাচ্ছে বলতো? এক্স নামক একটা যৌগ। আচ্ছা, তো দেখি দেন পরবর্তী অংশে কি আছে দেখি। আচ্ছা, বলছে উদ্দীপকে উল্লেখিত আকরিকের ধাতুটির বিশুদ্ধকরণ প্রক্রিয়া বর্ণনা করো। আচ্ছা, রসায়ন ক্লাসে মুস্তাদ বেগম নিচের আকরিক হতে নিষ্কাশন প্রক্রিয়া বর্ণনা করলেন। 1 নং আকরিক হতে নিষ্কাশিত ধাতুটির বিশোধন প্রক্রিয়া বর্ণনা করো চালকোসাইট থেকে। তো চালকোসাইট আমরা শুরুতে একটা পেয়েছি, শেষেও একটা পাচ্ছি। সো এই যে ধাতু বিশুদ্ধকরণ নিয়ে আমাদের এই টপিকে 3টা প্রশ্ন ছিল। সো সেই 3টা প্রশ্ন আমরা এক জায়গায় করে রেখেছি। আচ্ছা, পরবর্তী টপিক হচ্ছে খনিজ অধাতু। আচ্ছা, খনিজ অধাতু কি বলছে দেখো, খেয়াল করো। 1 লিটার সালফিউরিক অ্যাসিড আছে। এখন বলতেছে স্পর্শ পদ্ধতিতে দ্বিতীয় পাত্রের দ্রবটির প্রস্তুতি বর্ণনা করো। তার মানে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি, এটা আমাকে এখানে বর্ণনা করতে বলা হয়েছে প্রথম প্রশ্নে। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে, জিঙ্ক সালফাইড প্লাস অক্সিজেন
ইজ ইকুয়ালস টু ডি জিঙ্ক অক্সাইড প্লাস সালফার ডাইঅক্সাইড। এখন বলতেছে ই যৌগ, তার মানে ই যৌগটা কি বলো তো? ই যৌগটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এই যে সালফার আর এই অক্সিজেন মিলে উৎপন্ন হবে কি? সালফার ডাইঅক্সাইড। এখন বলতেছে ই যৌগ থেকে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি সমীকরণ সহ বিশ্লেষণ করো। তার মানে সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি, এইটা আমাকে সমীকরণ সহ বর্ণনা করতে বলা হয়েছে। ওকে, গেল এটা। এরপরে কি বলছে দেখো, অ্যাসিড বৃষ্টির বিক্রিয়াগুলো নিম্নরূপ। তো দেখো এখানে অ্যাসিড বৃষ্টির বিক্রিয়ার কথা বলেছে। সো আমাকে বলতেছে এ প্লাস পানি কার্বনিক অ্যাসিড, তার মানে কি কার্বন ডাইঅক্সাইড, আর বি প্লাস পানি সালফিউরাস অ্যাসিড, বি হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এখন বি যৌগ থেকে কিভাবে নিরোধক অ্যাসিড তৈরি করা যায়, মানে সালফার ডাইঅক্সাইড থেকে কিভাবে নিরোধক অ্যাসিড প্রস্তুত করা যায় তার একটা প্রসেস আমাকে এখানে বর্ণনা করতে বলেছে আর কি। ওকে, তো গেল এটা। এবারে যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্ন। দেখো আচ্ছা, এ একটি মৌল যার গলনাঙ্ক 119 ডিগ্রি সেলসিয়াস এবং ফ্রাস পদ্ধতিতে ইহা উত্তোলন করা হয়। আচ্ছা, এবারে বলতেছে আবার এ থেকে অক্সিজেন বি, বি থেকে অক্সিজেন সি, সি থেকে পানি থেকে ই, আবার সি সালফিউরিক অ্যাসিড সি, দেন আবার পানি। তো এখানে আরেকটা প্রসেস দেখানো হচ্ছে। এখন বলতেছে উদ্দীপকতে সর্বোচ্চ সি প্রাপ্তির শর্তগুলো লিখো। সর্বোচ্চ পি মানে কি? সালফার ডাইঅক্সাইড প্রাপ্তির সর্বোচ্চ প্রসেসগুলো লিখতে বলছে। আর উদ্দীপকের সি থেকে ই অথবা সি থেকে ডিই, মানে সি থেকে ইতে যাবা সরাসরি, নাকি সি থেকে ডি হয়ে ইতে আসবা, কোনটা ভালো হবে এটা আমাকে এখানে বর্ণনা করতে বলা হয়েছে। তার মানে আমরা যে সালফিউরিক অ্যাসিড বানাই, এটা দুইটা প্রসেস আছে। সালফার ডাইঅক্সাইডের সাথে পানি যোগ করে সরাসরি সালফিউরিক অ্যাসিড বানাতে পারি, আর একটা হচ্ছে, আচ্ছা দেখো তো তাহলে আমাদের আগের প্রশ্নটাতে একটু কারেকশন ছিল, আমরা এটা একটু দেখাই দিচ্ছি, সিডি হবে এখানে, সিডিই। ওকে, গেল এটা। তো পরবর্তী প্রশ্ন যাচ্ছি। দেখো বলতেছে যে পারমাণবিক সংখ্যা 16 মানে সালফার। বলতেছে ওয়াই থেকে লাভজনক উপায়ে একটি নিরোধক অ্যাসিড প্রস্তুত করা যায়। সালফার থেকে যে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা যায় নিরোধক অ্যাসিড, এটা আমাকে এখানে বর্ণনা করতে বলা হয়েছে। আচ্ছা, এরপরে যাচ্ছে দেখো জিঙ্ক ব্লেন্ড থেকে অক্সিজেন, জিঙ্ক অক্সাইড প্লাস এক্স। আচ্ছা, দেন হচ্ছে কি, এক্স এর সাথে অক্সিজেন বি, বি থেকে সি, সি থেকে ডি। এখন বলতেছে উদ্দীপকের সি যৌগটি তৈরিতে 1 নং অপেক্ষা 3 নং প্রক্রিয়া অধিক উত্তম সি যৌগটি প্রস্তুতিতে। এবারে সেখানে সি যৌগটি আসলে কে হতে পারে? আচ্ছা, তো ফার্স্ট আমরা শুরু থেকেই আসি। জিঙ্ক, জিঙ্ক ব্লেন্ড কি বলতো? জেটেনএস। আচ্ছা, জিঙ্ক সালফাইড, তাহলে এক্স কি হবে? সালফার ডাইঅক্সাইড। এখন হিসাব করো, সালফার ডাইঅক্সাইড অক্সিজেন সালফার ট্রাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি যোগ করলে এই হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, আর এখানে ওলিয়াম। আচ্ছা, এটা হবে ওলিয়াম, এটা H2SO4 হবে না, এটা হবে H2S2O7, ওলিয়াম হবে, ওলিয়াম। ওলিয়াম থেকে পানি যোগ করে পুনরায় সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, H2S2O7 হবে এখানে। আচ্ছা, এবারে আসো আমরা উদ্দীপকের সি যৌগটি তৈরিতে 1 নং অপেক্ষা 2 নং প্রক্রিয়া অধিক উত্তম। তার মানে যে নিচের যে প্রসেসটা আর কি, 2 নং প্রসেসটা, এই 2 নং প্রসেসটা অনেক ভালো, এইটা এখন আমাকে এখানে আলোচনা করতে বলা হয়েছে। আচ্ছা, এবারে দেখো ওলিয়াম প্লাস পানি ইজ ইকুয়াল টু 2x, 2 মোল সালফিউরিক অ্যাসিড। তো এখানে বলতেছে উদ্দীপকের এক্স যৌগটি জারণ এবং নিরোধন ধর্ম বিশ্লেষণ করে, এক্স যৌগটি জারণ এবং নিরোধন ধর্ম বিশ্লেষণ করতে বলা হয়েছে। আচ্ছা, ওকে ফাইন। এবারে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী অংশে, যে ওয়াই যৌগটি জারক এবং নিরোধক। ওয়াই যৌগটাকে সালফার ডাইঅক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, এই যে এখান থেকে পানিটা অ্যাড হয়ে লাস্টে ওয়াই, ওয়াই হচ্ছে সালফিউরিক অ্যাসিড, মানে সালফার ডাইঅক্সাইড বায়ু, তার মানে সালফার ট্রাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি যোগ করে এই যে সরাসরি সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হচ্ছে এখানে। তো এখন এখানে বলতেছে যে সালফিউরিক অ্যাসিড জারক এবং নিরোধক হিসেবে কাজ করে, এইটা এখন আমাকে বর্ণনা করতে বলা হয়েছে এই প্রশ্নে। ওকে, দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে। পরবর্তী প্রশ্ন হল জিঙ্ক ব্লেন্ড প্লাস অক্সিজেন, এক্স হচ্ছে আয়নিক জিঙ্ক অক্সাইড, আর ওয়াই হচ্ছে সমযোজী সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে। আচ্ছা, বলছে ওয়াই যৌগ থেকে জারক এবং নিরোধক ধর্মী অ্যাসিড প্রস্তুত সম্ভব কিনা বিশ্লেষণ করো। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে ওকে, তো এটা বাদ যাবে আমাদের এই প্রসেসটা। যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো সালফার ট্রাইঅক্সাইড 98% সালফিউরিক অ্যাসিড থেকে পি, আবার পি এর সাথে পানি যোগ করে পাচ্ছি আমরা কিউ। বলতেছে 2 নং বিক্রিয়ায় উৎপন্ন কিউ যৌগ একটি শক্তিশালী জারক, এটা কি হতে পারে? নিরোধক, শক্তিশালী জারক এবং নিরোধক সমীকরণ সহ বর্ণনা করো। আচ্ছা, গেল এটা। শক্তিশালী জারক এবং নিরোধক, এটা সমীকরণ সহ বর্ণনা করতে বলছে। ওকে, আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো জিঙ্ক ব্লেন্ড এবং রুটাইল যথাক্রমে সালফাইড এবং অক্সাইড আকরিক, প্রথম আকরিকটির তাপ জ্বালানো এক্স গ্যাস উৎপন্ন হয়, এক্স গ্যাস থেকে ওলিয়াম প্রস্তুত করেছে, এইটা আসলে ওলিয়াম প্রস্তুত রিলেটেড কোশ্চেন। আচ্ছা, আর বলতেছে সালফার অক্সিজেন এম গ্যাস হতে ওলিয়াম প্রস্তুত করে, সালফার ডাইঅক্সাইড গ্যাস হতে ওলিয়াম প্রস্তুত করতে বলা হয়েছে। আচ্ছা, এটা গেল এই টপিক। এবারে যাচ্ছি সর্বশেষ টপিক হচ্ছে এই চ্যাপ্টারের ধাতুর ক্ষয় রোধ। আচ্ছা, এফি আয়রন প্লাস কপার সালফেট, ফেরাস সালফেট প্লাস কপার, ওয়াই হলো কপার। এখন বলতেছে যে এক্স ধাতুর উপরে
ওয়াই এর প্রলেপ, তার মানে আয়রনের উপরে কপারের একটা প্রলেপ দিতে বলছে। তো আয়রনের উপরে কপারের একটা প্রলেপ কিভাবে দিবে সেটা আমাকে বর্ণনা করতে বলা হয়েছে। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেন, পি কিউ ও আর তিনটি ধাতব মৌল, ভূত্বকে মৌলগুলোর প্রাপ্তির হার যথাক্রমে ক্রমবর্ধমান। উদ্দীপকের আর ধাতুটি দ্বারা তৈরি। আর কি বলতো? আচ্ছা, ফার্স্টে আগে সেটা বুঝাই। পি হচ্ছে 19 পটাশিয়াম, তাহলে এটা হচ্ছে আমার ক্যালসিয়াম, এটা হচ্ছে আমাদের আয়রন। পার্সেন্টেজ হিসেবে ভূত্বকের উপাদানের পার্সেন্টেজ হিসেবে 3, 4, 5। আর ধাতুটি দ্বারা তৈরি নিত্য ব্যবহৃত জিনিসের উপর ক্ষয়রোধ করা সম্ভব কিনা, দীর্ঘস্থায়ী করা সম্ভব কিনা। তার মানে লোহার উপরে আমরা প্রলেপ দিব, সেই প্রলেপ দেওয়ার মাধ্যমে এটাকে আমরা দীর্ঘস্থায়ী করব। আমাদের প্রয়োজনীয় দুটি ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম এবং লোহা। উদ্দীপকে উল্লেখিত মৌলদ্বয়কে যদি খোলা বাতাসে রাখা হয় তবে একটি মৌল ক্ষয়প্রাপ্ত হলেও অন্যটি ক্ষয়প্রাপ্ত হয় না। এই যে যেটা মরিচা পড়ে সেটা তো ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, আর যেটা মরিচা পড়ে না সেটা তো ক্ষয়প্রাপ্ত হবে না, এটা আমাকে বর্ণনা করতে বলা হয়েছে। তো তাইলে আমাদের এই চ্যাপ্টারের বোর্ড অ্যানালাইসিসে যে প্রশ্নসমূহ ছিল আমরা সমস্ত প্রশ্নগুলো কমপ্লিট করে ফেললাম। আমি আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। সো আজ এ পর্যন্তই, নতুন পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।